শুধু কপি পেস্ট, একদম আক্ষরিকভাবে এটা লেখা হয়েছে, বহু জায়গায় সেভ কপি পেস্ট করা হয়েছে। এই হচ্ছে কমিশনের রিপোর্টের অবস্থা, ভয়ানক দুর্দশাগ্রস্ত অবস্থা। এটা জাতীয় দলিল হিসেবে আমাদের কাছে একটা লজ্জার ব্যাপার। এই ধরনের একটা কমিশনের রিপোর্ট জাস্ট কপি পেস্ট যেখানে করা হয়, সেটাকে আপনি কি বলবেন? 2022 সালের পরে আমাদের আইন পাস হয়েছে, আমরা ডাক্তার লিখতে পারবো, এই আইন পাস হয়েছে। সম্ভবত তারা সেটা দেখারও প্রয়োজন মনে করেনি, অথবা ইচ্ছাকৃত ভাবে দেখে। সুতরাং যেটাই ঘটে থাকুক, তাকে তো আপনি বৈষম্যহীনতা বলতে পারেন না। এটাও বলতে পারেন না যে এখানে প্রত্যেকটা জনগোষ্ঠীর সত্যিকারের তথ্যের ভিত্তিতে অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে, কোনোভাবে এটা বলতে পারেন না। তবে আমি মনে করি শুধু এইটুকুই নয়, এখানে চক্রান্ত রয়েছে এবং ইচ্ছাকৃত ভাবে হোমিওপ্যাথিকে বিলুপ্তি করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কারণ ঠিক এই ঘটনাটি ইতোপূর্বে বহু দেশ ঘটিয়েছে, যার মধ্যে আমি বলছি, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন এবং আমার বইতে রেফারেন্স আছে, ফ্রান্স এবং ইংল্যান্ড, এনএইচএস, খোঁজ নিয়ে দেখতে পারেন, সমস্ত তথ্য সেখানে আপনারা পেয়ে যাবেন। কাজেই কেউ যদি এই হোমিওপ্যাথিক কমিউনিটি যদি এই কমিশনের রিপোর্ট মেনে নেন, তাহলে ভবিষ্যতে ডাক্তার লেখা না লেখা পরের কথা, আপনারা উপযুক্ত থাকবেন। সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার শাহিন মাহমুদ, হোমিওপ্যাথিস্ট থেকে, এবং আজকে একটা বিশেষ আলোচনার জন্য এই জায়গাটিতে উপস্থিত হয়েছি। কিন্তু তার আগে নিশ্চিত হওয়া দরকার আমার শব্দ সব শোনা যাচ্ছে কিনা, সবাই শুনতে পাচ্ছেন কিনা, একটু কেউ জানালে সুবিধা হয়। আজকের লাইভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই অন্ততপক্ষে শোনাটা নিশ্চিত করাটা খুবই জরুরি। সেই সাথে আমি আমার টাইম লাইনে এটা একটু শেয়ার করে নিচ্ছি, যেন যথাসম্ভব মানুষ একটু জানতে পারে। আপনারা হয়তো দেখেছেন আজকের আলোচনার বিষয়বস্তুটি আমরা আগেই ঘোষণা করেছি, এবং সেই বিষয়বস্তুটি হচ্ছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সম্প্রতি যে রিপোর্টটি দিয়েছে, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমাদের কিছু কথা আজকে আমরা আলোচনা করব। কারণ এই কমিশনের রিপোর্ট দেওয়ার ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে হোমিওপ্যাথির ভবিষ্যৎকে নিশ্চিত করা, ভালো মন্দকে নিশ্চিত করার ঘটনা পৃথিবীতে কয়েকবার ঘটেছে। আমি সর্বশেষ বলব কোথায় কিভাবে কি ঘটেছে। এই রিপোর্টটি সবসময় খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আরেকটি কারণ রয়েছে, এটা সংস্কার কমিশনের রিপোর্ট। সংস্কার কমিশনের রিপোর্ট সবসময় হয় না। একটা বার যদি কোনো সংস্কার কমিশনের রিপোর্ট গ্রহণ করা হয়, তাহলে যে ঘটনাটি ঘটে তা হচ্ছে তার মধ্যে দিয়ে সেই কমিশনের রিপোর্ট অনুযায়ী পলিসি মেকাররা পরবর্তীতে পলিসি গ্রহণ করেন। দেশে কোন সেক্টরে কি হবে, কিভাবে বাজেট হবে, অর্থাৎ সম্পূর্ণ কার্যক্রম ওই কমিশনের রিপোর্টের ভিত্তিতে সজ্জিত করা হয়। অর্থাৎ কমিশনের একটা রিপোর্টকে ধরে নেওয়া হয় যে কোন একটা ভবিষ্যৎ কার্যক্রমের জন্য বৈধ দলিল, এই দলিলের উপর ভিত্তি করেই পরবর্তী কার্যক্রমকে, সমস্ত কার্যক্রমকে পরিচালনা করা হয়। কাজে এটাকে যদি কেউ একটু হালকা ভাবে দেখেন যে একটা সরকারি রিপোর্ট গেল, বাস শেষ, সমাপ্ত, তাহলে ভুল করবেন। এটা আসলে শুরু, এবং হোমিওপ্যাথির জন্য কি শুরু হতে যাচ্ছে আমরা একটু অনুমান করার চেষ্টা করব আজকে এই সংস্কার কমিশন। প্রথমে আমি স্ক্রিন শেয়ারটা করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আপনারা যদি প্রতিবেদনের রিপোর্টটা দেখে থাকেন, সেখানে আপনারা লক্ষ্য করবেন নামটা হচ্ছে স্বাস্থ্য সেবার অধিকার প্রতিবেদন স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, এপ্রিল 2025।
এবং এই এই কমিশনের রিপোর্টটির ব্যাপারে গতকাল প্রথম আলোতে একটা সার্বিক বিশ্লেষণ বের হয়েছে, যে তারা তাদের বিশ্লেষণ অনুযায়ী এই প্রতিবেদনটার মানটা কি সেটা আগে প্রথমে বলে নিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে এই প্রতিবেদন সম্বন্ধে মন্তব্য করা হয়েছে দুর্বল সম্পাদনার এক দুর্দান্ত উদাহরণ। এই শব্দটি দিয়ে দুর্বল সম্পাদনার এক দুর্দান্ত উদাহরণ। অসংখ্য বানান ভুল, 10টি পরিচ্ছেদের মধ্যে কোনো ভারসাম্য নেই, কোনোটা 1 পৃষ্ঠা, কোনোটা 82 পৃষ্ঠা, প্রতিবেদন জুড়ে অসংলগ্ন বাক্যের সরাসরি। পুরো প্রতিবেদন পড়লে মনে হতে পারে অযত্ন অবহেলা। এই প্রতিবেদনে বাংলাদেশের মানুষ, এ দেশের পানি, বাতাস, মাটি, কৃষি, সংস্কৃতির উল্লেখ নেই। খুব ইতিহাসকে এড়িয়ে যাওয়া হয়েছে। ভাষার ব্যবহার দেখে অনুমান করা যায় কমিশনের সদস্যরা দেশকে চেনে নেয়। 12 জন সদস্য, তার মধ্যে 10 জন চিকিৎসক, 1 জন সাবেক আমলা, 1 জন ঢাকা মেডিকেল কলেজের 5ম বর্ষের শিক্ষার্থী। এরা হচ্ছে কমিশনের সদস্য। 12 জন সদস্য যদিও উল্লেখ হয়েছে, তবে প্রতিবেদন লিখেছে মূলত 5 জন, এবং কে কে প্রতিবেদনটি লিখেছে তারও নাম উল্লেখ করা হয়নি। এবং সম্পাদনাবিহীন দলিল ঘোষণা করা হয়েছে, এটা একটা সম্পাদনাবিহীন দলিল। তো যাই হোক, সত্যিকার অর্থেই পত্রিকার লেখা হয়তো অনেকেই পক্ষ বিপক্ষ রাজনৈতিক ইস্যু টেনে আনবেন, কিন্তু কথা হচ্ছে এখানে তথ্য তুলে ধরা হয়েছে। একটা জাতীয় কমিশনের রিপোর্ট কখনোই এরকম হওয়া উচিত নয়। ইভেন এখানে যে পরিসংখ্যান, পরিচ্ছদ 3-এ যে পরিসংখ্যানগুলো ব্যবহার করা হয়েছে, সেখানে কোনো তথ্য সূত্রের নির্দেশনা নেই। কমিশন তথ্য কোথা থেকে পেয়েছে পাঠকের পক্ষে তা জানা বোঝার কোনো উপায় নেই। পরিচ্ছদ 1, 2, 3 এভাবে তথ্যসূত্রের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো পরিচ্ছদে এভাবে তথ্যসূত্র ব্যবহার করা হয়েছে, যার অর্থ দ্বারা জাতীয় এই গুরুত্বপূর্ণ দলিলে সম্পাদনায় কোনো নীতি মেনে চলা হয়নি, অথবা কোনো সম্পাদনাই হয়নি। বিভিন্ন পরিচ্ছেদে লেখকদের মধ্যে কোনো সমন্বয় ছিল না। কে কি লিখেছেন অন্যরা তা জানতেন না। আমি খুব সংক্ষেপে বললাম যে রিপোর্টটি সেখানে আছে প্রথম আলো, সেখানে আরো বিস্তৃত তথ্যবহুল এবং আরো অনেক বিষয়ের উল্লেখ আছে। একটা কমিশনের, জাতীয় কমিশনের রিপোর্টের ব্যাপারে এটা একটা ভয়াবহ অ্যালিগেশন, অভিযোগ। এরকম একদমই হওয়ার কথা ছিল না, কিন্তু সেটা তার চাইতেও একটি বড় ব্যাপার। এই ধরনের একটি রিপোর্ট দিয়ে আমাদের কি করা হচ্ছে, হোমিওপ্যাথির কি ভবিষ্যৎ নিয়ে আসা হচ্ছে, এটা জানাটা খুবই জরুরি। প্রথম কথা হচ্ছে এই প্রতিবেদনটিতে বারংবার উল্লেখ করা হয়েছে যে তারা মত বিনিময় করেছে। একটা কমিশন শুধুমাত্র নিজের চিন্তা থেকে তো আর তথ্য দিতে পারে না, একটা রিপোর্ট দিতে পারে না। তাদের দাবি এই প্রক্রিয়ায় কমিশন, একদম হুবহু ভাবে লেখা রয়েছে, এই প্রক্রিয়ায় কমিশন এই দেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিকল্পনা ও বাস্তবায়ন ও সেবা গ্রহণকারী বিবিধ প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক মত বিনিময় করেছে। ওকে, এটা তাদের দাবি। তথ্য প্রমাণ ভিত্তিক বিশ্লেষণ, অংশীজনের মতামত ও নীতি নির্ধারণে প্রাসঙ্গিক তথ্যসমূহ বিবেচনায় নেওয়া হয়েছে, এটা তাদের দাবি। আমরা দেখব যে তারা আসলে কোথায় কিভাবে মত বিনিময়টি করেছে। সেখানে আমরা কি দেখতে পেয়েছি, তারা আরো অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। কমিশন কর্তৃক পরিকল্পিত একটি তালিকা অনুসারে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে নির্দিষ্ট দিনক্ষণে কমিশন সাক্ষাৎ আলোচনা করেছে। নিজস্ব কার্যালয়ে সাক্ষাৎ মত বিনিময় ছাড়াও কমিশন দেশের বিভিন্ন স্থানে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মত বিনিময় ও পরামর্শ সভার আয়োজন করেছে। এই সবগুলো দাবি বারংবার উল্লেখ করা হয়েছে যে তারা বিভিন্ন পর্যায়ে মত বিনিময় অংশীজনদের সাথে সমন্বয় করে বিভিন্নভাবে বাস্তব তথ্য সংগ্রহের মাধ্যমে তারা এই
পদক্ষেপ এই রিপোর্টটি গঠন করেছে। এটা তাদের বোঝে না। আমরা দেখবো যে এটা কিভাবে বাস্তবায়ন হয়েছে তাদের বক্তব্য মোতাবেক। প্রথমত, যে কমিশনটি গঠন করা হয়েছে, কমিশনের সদস্যদের মধ্যে কোনো হোমিওপ্যাথ নেই। আপনারা একটু আগেই তালিকাটি দেখেছেন। একটু আগে আপনারা দেখতে পেয়েছেন যে 10 জনের মধ্যে একজন 5ম বর্ষের শিক্ষার্থী পর্যন্ত রয়েছে, 10 জন চিকিৎসক রয়েছে, একজন সাবেক আমলা রয়েছে। ওকে, কিন্তু এই 10 জন চিকিৎসকের কেউ হোমিওপ্যাথ নয় বা বিকল্প চিকিৎসা পদ্ধতি কাউকে দেওয়া হয় প্রথমত। এবং তারা যে রিপোর্টটি দিয়েছে হোমিওপ্যাথি সম্বন্ধে, যেটা আশঙ্কার বিষয়, কেন আশঙ্কার বিষয় তার বিস্তৃত ব্যাখ্যা আমি কিছুক্ষণ পরে করব। তাদের হিসাব মোতাবেক, যা আমি বলবো একটি বড় ধরনের পরিসংখ্যানগত ভুল, সেখানে তারা দাবি করছেন যে সমস্ত সেবা প্রদানকারীর কাছ থেকে যে হিসাব নেওয়া হয়েছে, সেখানে এমবিবিএস ডাক্তাররা সেবা প্রদান করেন 78.2%, এবং হোমিওপ্যাথি বাংলাদেশে 1.1%, 1.1% সেবা প্রদান করেন। তারা যে মত বিনিময় করেছেন, সেই মত বিনিময়ের ফলাফল স্বরূপ এই তথ্য এসেছে যে আমাদের হোমিওপ্যাথরা বাংলাদেশে 1.1% সেবা প্রদান করেন। ইভেন তাদের FWV আমাদের চাইতে বেশি, অর্থাৎ 1.6%, এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 1.7%। মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা 1.7% সেবা প্রদান করেন, যেখানে হোমিওপ্যাথি সেবা প্রদান করেন 1.1%। এটা একটু উপলব্ধির বিষয়। একটা কমিশন এখানে রিপোর্ট প্রদান করছে, একটা কমিশনের রিপোর্ট পলিসি মেকারদের হাতে সেই দেশের সেই প্রাসঙ্গিক ব্যাপারটিতে ভবিষ্যৎ নির্ধারণ করে। অর্থাৎ পলিসি মেকিং, বাজেট প্রদান থেকে শুরু করে এই সমস্ত কিছু এই কমিশনের রিপোর্টের ভিত্তিতে হবে। বাংলাদেশে রেজিস্টার্ডকৃত চিকিৎসকের সংখ্যাই প্রায় 40,000, হোমিওপ্যাথিক চিকিৎসকের সংখ্যা। এবং এই রেজিস্টার্ডকৃত চিকিৎসকরা প্রত্যেকেই অলমোস্ট এই সংখ্যান্তত পক্ষে বাংলাদেশে চিকিৎসা প্রদান করছেন যে কোনো। এবার তাদের যে হিসাব, এই পার্সোনালি, ব্যক্তিগত, প্রাইভেট ক্লিনিক, বিভিন্ন ধরনের দাতা সংস্থা থেকে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন রকমের বেসরকারি প্রতিষ্ঠান থেকে হোমিওপ্যাথি সেবা প্রদান করছে। আজকে যদি আমরা দাবি করি যে আপনি আমাদেরকে হিসাব দেখান যে 1.1% কিভাবে হচ্ছে, তারা শুধুমাত্র, আমি নিশ্চিত, যদিও এই তথ্য কিভাবে তারা পেলেন পুরো কমিশনের হিসাবে তা কিন্তু সুস্পষ্ট ভাবে উল্লেখ নেই। এই কারণে আমাকে অনুমান করতে হচ্ছে। এটা এমনই কমিশনের রিপোর্ট যেখানে এই তথ্যটি কিভাবে পাওয়া গেল তার সুস্পষ্ট উল্লেখ নেই। 300 পৃষ্ঠার উপরে 322 পৃষ্ঠার একটি বিশাল প্রতিবেদন, সেখানে এই স্বচ্ছতা আনার প্রয়োজন হয়নি। কিন্তু এবার তারা যা তথ্য দিবেন তা হচ্ছে বিভিন্ন হেলথ কমপ্লেক্সে আমাদের সরকারিভাবে নিয়োজিত যে চিকিৎসকগণ রয়েছেন, তারা যে সংখ্যাটি হয়তো চিকিৎসা করেছেন, সম্ভবত এখানে শুধুমাত্র সেই সংখ্যাটি দেওয়া হয়েছে। এবং তাদের দাবি থাকবে যে যেহেতু আমরা জানি সমগ্র দেশে হোমিওপ্যাথরা চিকিৎসা করেন, কিন্তু আমাদের কাছে তথ্য কোথায়? সরকারের কাছে তার কোনো তথ্য নেই। ওকে, আমি বুঝলাম তাদের কাছে তথ্য নেই। বিগত কিছুদিন আগে 9ম আন্তর্জাতিক হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনারে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান এবং রেজিস্ট্রার এসেছিলেন, এবং তারাও এই প্রসঙ্গটি আলোচনায় এনেছিলেন যে আপনারা তো হোমিওপ্যাথিক চিকিৎসা দেশ জুড়ে করছেন, কিন্তু
আপনাদের হিসাবটা কোথায়? সরকারের কাছে আপনাদের কোনো হিসাব কোথায় পৌঁছাচ্ছে? আপনারা পৌঁছাচ্ছেন কিনা? কাজেই তিনি কিন্তু অ্যাকচুয়ালি একটা আভাস আমাদের দিয়ে গিয়েছেন যে সত্যিকার অর্থে আমাদের কোথায় ত্রুটি হচ্ছে, কি হচ্ছে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় ইস্যু। কেন এই বড় ইস্যু? কিভাবে হলো? একটা কমিশনের রিপোর্ট তারা যদি জানে যে তাদের কমিশনের রিপোর্টের মধ্যে ভুল যাচ্ছে, একটি বড় অংশের হিসাব নেওয়া হচ্ছে না, সেখানে কার্যপন্থা কি হওয়া উচিত ছিল? কমিশনের রিপোর্ট প্রদান করার আগে সঠিক সংখ্যা কি তাদের, কারণ এটা পলিসি মেকারদের হাতে যাবে, এর মাধ্যমে পলিসি মেকিং করা হবে। কিন্তু সংস্কার কমিশন যদি এটা বুঝতে পারে যে আমরা শুধুমাত্র আংশিক তথ্য নিচ্ছি, সেখানে তাদের প্রথম কর্মপন্থা হচ্ছে এই অন্যান্য যেগুলো হিসাব বহির বাইরে রয়েছে, হিসাবের বাইরে থাকা প্রতিষ্ঠানগুলোর তথ্যগুলো নেয়া। আমরা যারা হোমিওপ্যাথ রয়েছি, যারা পার্সোনালি রোগীদের প্রাইভেট ক্লিনিকগুলোতে, প্রাইভেট চেম্বারগুলোতে রোগীদের চিকিৎসা করছি, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে রোগীদের চিকিৎসা করছি, আমরা যদি নিজেরা সব মিলে তথ্য প্রদান করি, একটা সংখ্যা প্রদান করি, তা কিন্তু সরকারের কাছে গ্রহণযোগ্য হবে না। সরকারের নিজস্ব পদ্ধতি থাকবে, সেখানে আমাদের সেই পদ্ধতি মোতাবেক, প্রমাণ মোতাবেক আমাদের তথ্য দাখিল করার কথা। কাজেই এই উদ্যোগ আমাদের তরফ থেকে নিলে কিন্তু হচ্ছে না। এটা ছিল সরকারের কার্যক্রম। যদি সরকার ব্যর্থ হয় কোনো একটা জায়গার সঠিক হিসাব নিতে, তাহলে সেই ত্রুটি এবং তার ভিত্তিতে যদি কোনো কমিশনের রিপোর্ট প্রদান করা হয়, প্রথমত হয় সেটা ভুলকে মেনে নিয়ে ইচ্ছাকৃতভাবে করা, অথবা এটা পরিকল্পিত। আমি পার্সোনালি মনে করি যে এটা পরিকল্পিত, কারণ হচ্ছে এর কিছুক্ষণ পরে আমরা তা দেখব কেন এটাকে পরিকল্পিত বলে আমার মনে হচ্ছে। আপনারা নিজেরাও আশা করি এই ব্যাপারটি উপলব্ধি করতে পারবেন। কাজে এখানে হোমিওপ্যাথির 1.1% সেবার যে ঘটনাটি এখানে উল্লেখ করা হয়েছে, তা কোনো মতেই গ্রহণযোগ্য নয়, কোনো মতেই তা মেনে নেওয়ার মতও নয়। এবং এর উপর ভিত্তি করে একটি কমিশনের রিপোর্টের উদ্দেশ্য কি থাকার কথা যে তার মাধ্যমে একটি দেশের একটি শক্তিশালী স্বাস্থ্য খাত গঠন হবে, সেখানে সুষম বাজেটে সুষম বন্টন হবে, সুষম কর্মপন্থা গঠন করা হবে, যাতে আমরা আমাদের স্বাস্থ্য খাতকে আরো উন্নত করতে পারি, শক্তিশালী করতে পারি। কিন্তু যদি এভাবে তথ্যগত পরিসংখ্যানগত ভুল সহ রিপোর্ট তৈরি করা হয়, তার মাধ্যমে যে পলিসি মেকিং করা হবে, ভবিষ্যৎ যে কর্মপন্থা নির্ধারণ করা হবে, তা কি আদতেও বাস্তবসম্মত হবে? এবং এর মাধ্যমে এই কমিশনের রিপোর্টে বহুবার বলা হয়েছে অংশীজনদের সমন্বয়ে আমরা সবাইকে মিলে শক্তিশালী স্বাস্থ্য খাত গঠন করার লক্ষ্যে আমরা সবাইকে নিয়ে কাজ করব, এই সেই অনেক সুন্দর সুন্দর কথা লেখা রয়েছে, অসংখ্য ভুল থাকা সত্ত্বেও। কিন্তু এই সুন্দর সুন্দর কথার প্রতিফলন রিপোর্টের কোথায় আমরা দেখতে পাচ্ছি? আমরা আরো কিছু ব্যাপার দেখব। বিভিন্ন এই রিপোর্টটিতে বিভিন্ন পরিসংখ্যানে চিকিৎসকদের বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে। এক জায়গায় বাংলাদেশের স্বাস্থ্য খাতে বর্তমানে নিয়োজিত মোট চিকিৎসক হচ্ছে 34,435 জন, এর মধ্যে 29,743 জন হচ্ছেন বিসিএস ক্যাডারের কর্মকর্তা। এছাড়া পরিবার পরিকল্পনা বিভাগে রয়েছে আরো 1,120 জন এবং 603 জন সাধারণ ক্যাডারের কর্মকর্তা, যার মধ্যে কর্মরত আছেন 330 জন। যে বর্ণনাটি দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে চিকিৎসক হচ্ছে মোট 34,435 জন, এখানে হোমিওপ্যাথের অবস্থানকে মোটেও পরিচ্ছন্ন করা হয়নি। শুধুমাত্র সরকারি খাতে যারা রয়েছেন তাদের একটা হিসাব এখানে দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য জায়গায় যে হিসাবগুলো দেওয়া হয়েছে সেখানে হোমিওপ্যাথদের কোনো অংশীদারিত্বের উল্লেখ নেই, তাদের কোনো সুস্পষ্ট বিভাজন বা সুস্পষ্ট কোনো
ভূমিকা রয়েছে তার কোনো স্বীকৃতি এখানে নেই। ভয়ানক ব্যাপার হচ্ছে এখানে বিভিন্ন কাউন্সিলের এই প্রতিবেদনটিতে বিভিন্ন কাউন্সিলের উল্লেখ রয়েছে, যেমন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, মানে নিয়ন্ত্রণ সংস্থা কি রয়েছে, কারা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে বা তাকে পরিচালনা করে, সেই সংস্থাগুলোর নাম উল্লেখের জায়গায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নাম উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নাম উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নাম উল্লেখ করা হয়েছে, স্টেট মেডিকেল কাউন্সিলের নাম উল্লেখ করা হয়েছে এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের নাম উল্লেখ করা হয়েছে। কিন্তু এখানে বাংলাদেশ হোমিওপ্যাথিক শিক্ষা কাউন্সিলের নাম উল্লেখ করা হয়নি। একটি কমিশনের রিপোর্ট যেখানে নিয়ন্ত্রণ সংস্থাগুলোর পরিচয় দেওয়া হচ্ছে, সেখানে একটা কাউন্সিলের নাম উল্লেখ না করা অনেকটা তাকে অস্বীকার করার মতো ঘটনা, এবং এই ঘটনাটি সুস্পষ্টভাবে ঘটানো হয়েছে, সুস্পষ্ট ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। অন্যত্র একটি জায়গায় বলা হয়েছে বাংলাদেশে চিকিৎসা শিক্ষার জন্য শুধুমাত্র মেডিকেল বিডিএমসি রয়েছে, অর্থাৎ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, শুধুমাত্র এই কাউন্সিলটি রয়েছে, তাকেও সর্বতোভাবে ক্ষমতা সম্পন্ন করা হয়নি। হোমিওপ্যাথিক মেডিকেল চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নাম সেখানে একদম অস্বীকার করা হয়েছে। একটা কাউন্সিল বলা হয়েছে, কমিশনের রিপোর্ট, সেই কমিশনের রিপোর্টে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা কাউন্সিল হাওয়া নেই, নিয়ন্ত্রণ সংস্থার নামের তালিকায় সেই কাউন্সিলের নাম নেই। এটাকে কি আপনি স্বাভাবিক কথা মনে করছেন? এই কাউন্সিল, এই কমিশনের রিপোর্টটা গ্রহণযোগ্য হওয়ার মতো, এটাকে একটা জাতীয় দলিল হতে পারে? যদি তা জাতীয় দলিল হয় তাহলে আমাদের কাউন্সিল কোথায়? বাংলাদেশ চিকিৎসা নিয়ন্ত্রণ সংস্থার মধ্যে নেই, বাংলাদেশের চিকিৎসা শিক্ষা কাউন্সিলের তালিকার মধ্যে নেই, বলা হয়েছে একটি কাউন্সিল রয়েছে, বিডিএমসি। নিশ্চয়ই আপনারা মনে করছেন না যে এই কমিশনের রিপোর্টটি শুধুমাত্র কনভেনশনাল চিকিৎসা বা অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার জন্য দেওয়া হয়েছে, তা তো নয়। বিভিন্ন জায়গায় প্রথাগত চিকিৎসা বা বিকল্প চিকিৎসা হিসেবে হোমিওপ্যাথির নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু আর কোথাও, শুধুমাত্র 2-3 জায়গায় এইভাবে নাম উল্লেখ করা ছাড়া আর কোথাও এমন ভাবে পুরো কমিশনের রিপোর্টটি এসেছে যে এই হোমিওপ্যাথির কোন অস্তিত্ব বাংলাদেশে নেই, এবং যেখানে আছে সেখানে বলা হয়েছে 1.1%। কাউন্সিলের নামগুলো বাদ দেওয়া হলো মতামতের জন্য। ইভেন প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানের যে তালিকা দেওয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান, এবার আপনারা বলতে পারেন যে না, চিকিৎসকের মধ্যে হয়তো সরকারি তালিকাভুক্ত যারা রয়েছে শুধু তাদের নাম দেওয়া হয়েছে, এটা ওকে ফাইন। কিন্তু বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে তো আর শুধুমাত্র নাম, যখন তালিকা করা হবে মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে তো নাম বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। বাংলাদেশের 30টি সরকারি, 64টি বেসরকারি, একটি আর্ম ফোর্সেস, 5টি আর্মি মেডিকেল কলেজ রয়েছে, ডেন্টাল কলেজের ক্ষেত্রে 5টি সরকারি, 24টি বেসরকারি ডেন্টাল কলেজ রয়েছে, এই উল্লেখ করা হয়েছে। এখানে হোমিওপ্যাথিক কলেজের কোনো নাম উল্লেখ করা হয়নি, হোমিওপ্যাথিক কলেজের কোনো উল্লেখ এখানে নেই, সুস্পষ্টতা নেই। সেখানেও হোমিওপ্যাথিকে বলতে গেলে পরে বাদ দেওয়া হয়েছে। সহজ কথা। এবার প্রাতিষ্ঠানিক শিক্ষা পরিকল্পনা যা করা হয়েছে সেখানেও হোমিওপ্যাথির কোনো অন্তর্ভুক্তি আমাদের এখানে সুস্পষ্ট, এখানে উল্লেখ করা হয় হোমিওপ্যাথি। এই যে এই ঘটনাগুলো, আপনারা শুধু এটুকুই নয়, আপনারা যদি স্বাস্থ্য তথ্য ব্যবস্থার অংশটি পড়েন, আপনারা 28 পৃষ্ঠায় রয়েছে স্বাস্থ্য তথ্য ব্যবস্থায়, সেখানে পুরোটা পড়ার পর মনে হবে সেখানে হোমিওপ্যাথির কোনো অস্তিত্ব নেই। এখানে রুটিন স্বাস্থ্য তথ্য, জনসংখ্যা ভিত্তিক জরিপ, জনস্বাস্থ্য নজরদারি, এই ব্যাপারগুলো এর অন্তর্ভুক্ত।
সেখানে হোমিওপ্যাথির উল্লেখ না থাকা মানে হচ্ছে এর কোনো হিসাব আমাদের কমিশনে আসেনি, আমরা তাই বুঝে নেব। অথচ কমিশনের 12 নম্বর অর্থাৎ বাংলাদেশ স্বাস্থ্য কমিশন গঠন, এই পয়েন্টের 12 নম্বরে প্রথাগত চিকিৎসা বা বিকল্প চিকিৎসা ব্যবস্থাপক হিসাবে হোমিওপ্যাথির নামকে উল্লেখ করা হয়েছে। কমিশন, যে কমিশনটি গঠন করা হলো সেখানে কিন্তু নেই। শুধু তাই নয়, বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন, হোমিওপ্যাথির কোনো অস্তিত্ব নেই। কেন নেই? যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা বলবে 1.1% মানুষ সেবা নিচ্ছে, আমরা বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনে হোমিওপ্যাথিকে কেন অন্তর্ভুক্ত করবো? স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন গঠনে হোমিওপ্যাথির কোনো অস্তিত্ব নেই, নাম নেই। মুদ্রা কথাটি হচ্ছে, আমরা যে কমিশনের যে রিপোর্টটি আমরা দেখতে পাচ্ছি সেখানে অ্যাকচুয়ালি, আবারও বলছি, শুধুমাত্র উল্লেখ করা হয়েছে যে হোমিওপ্যাথির থেকে 1.1% মানুষ সেবা পায়, একটা পরিসংখ্যানগত ভুল তুলে ধরে, আর সমস্ত জায়গা থেকে এদের কাউন্সিলের নাম থেকে, কাউন্সিলের তালিকা নিয়ন্ত্রণ সংস্থার নাম থেকে, সমস্ত কিছু থেকে বাতিল করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে। নেই, আর কোনো তথ্য নেই হোমিওপ্যাথি নেই, কিচ্ছু নেই। ইভেন তারা এতবার করে যে দাবিগুলো করেছে যে জনমতের জায়গায় হোমিওপ্যাথি, জনমত নিয়ে তারা এই কাজগুলো করেছে, আমরা শুরুতে যে রেফারেন্স গুলো করলাম যে এই কাজগুলো করা হয়েছে জনমত নিয়ে, সেই জনমতে জন্ম যে ব্যক্তিবর্গকে সিলেক্ট করা হয়েছিল, সেখানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাস্তবায়নকারী অধিদপ্তর, সংস্থাসমূহ, স্বাস্থ্যসেবা শিক্ষা সম্পর্কিত নিয়ন্ত্রণ সংস্থা, রাজনৈতিক দল, এভাবে বহু কিছু, মেডিকেল বিশ্ববিদ্যালয়, বহু কিছু উল্লেখ করেছে। কিন্তু আমরা নিশ্চিত নই যে এই মেডিকেল বিশ্ববিদ্যালয় কোনো হোমিওপ্যাথিক মেডিকেল আমাদের তো শুধুমাত্র একটা সরকারি হোমিওপ্যাথিক কলেজ, বিশ্ববিদ্যালয় নেই। হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ডিগ্রি কলেজ রয়েছে সরকারি এবং বেসরকারি, এবং অনেকগুলো ডিপ্লোমা কলেজ রয়েছে। তো মেডিকেল কলেজগুলোতে তারা জনমত জরিপে, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোতে তারা জনমত জরিপ করেছে কিনা এই ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য এখানে একদমই নেই, কোনো সুস্পষ্টতা এখানেও নেই। এবং এর সুস্পষ্ট ভাবে বললে তারা অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক কোনো কলেজে, সেখানে আমাদের কলেজগুলোতে যে চিকিৎসা সেবাটি দেওয়া হয় সেই সেবাটির ব্যাপারে কোনো পরিসংখ্যান তারা গ্রহণ করেননি। এটা কেন বলছি? সরেজমিনে পরিদর্শন ও মত বিনিময় এই অংশে তারা কোথায় কোথায় সরেজমিনে পরিদর্শন করেছেন এবং মত বিনিময় করেছেন তার তালিকা দেওয়া হয়েছে। সেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, মুন্সিগঞ্জের 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং রাঙামাটি মেডিকেল কলেজ ও পার্বত্য এলাকার জনগোষ্ঠী, এদের সাথে তারা কথা বলেছেন। এদের সংখ্যা পর্যন্ত উল্লেখ করেছেন যে তাদের সাথে কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে, তারা জনমত জরিপ করতে গিয়ে এবার বিভিন্ন মেডিকেল কলেজ, কনভেনশনাল মেডিকেল কলেজের থেকে একপাক্ষিকভাবে বক্তব্য গ্রহণ করেছেন। এই নিয়ে তারা দাবি করছেন অংশীজনদের সাথে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মত বিনিময় সভা তারা করেছে, যেখানে হোমিওপ্যাথি, ইভেন হোমিওপ্যাথি ছাড়াও বাংলাদেশে ইউনানি, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ রয়েছে, তাদের কারোরই কোনো অবস্থান এখানে নেই। এই কমিশন রিপোর্ট একপাক্ষিক যোগাযোগের মাধ্যমে, আলোচনার মাধ্যমে রিপোর্ট প্রদান করেছে। এখানে জনগণের সাথে, জনগোষ্ঠীর সাথে বিভিন্ন জায়গায় পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে, সেখানে কোনো তথ্য নেই, কোনো রেফারেন্স নেই যে এটা কোন ধরনের জনগণের সাথে যোগাযোগ করা হয়েছে, তারা কি আদৌ জীবনে কোনোদিন হোমিওপ্যাথিক নাম শুনেছে কিনা, কিংবা তারা কত পার্সেন্ট হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়েছেন, কতজন নেননি, কতজনের কি অভিজ্ঞতা, সেই তথ্যগুলোর ব্যাপারে পরিচ্ছন্ন জরিপের কোনো প্রকাশ নেই, কোনো রকমের গ্রাফ, কোনো ধরনের প্রেজেন্টেশন নেই। কিভাবে আমরা জানবো যে আপনারা অংশীজনদের সাথে সঠিকভাবে
ভারসাম্যপূর্ণ এবং সুষমভাবে সবাইকে অন্তর্ভুক্ত করে এই কমিশন রিপোর্টটা প্রদান করেছে। অন্তত পক্ষে কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী তারা এই কাজটি করেনি। তারা বলেছেন ৮,২৫৬ জন নাগরিকের নিকট থেকে তথ্য সংগ্রহ। এই নাগরিক দেশব্যাপী ৮,২৫৬ জন নাগরিকের নিকট থেকে তারা তথ্য পেয়েছেন। এই নাগরিক কারা? তারা কি হাসপাতালের বারান্দায় বসা ছিল? বলা হয়েছে আদমশুমারি করে বাছাই করা হয়েছে বিভিন্ন এলাকা থেকে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাছে তার কোনো সুস্পষ্ট তথ্য প্রদান করা হয়নি। এবং এই জনমত জরিপ থেকে তাদের দাবি, এই জনমত জরিপ থেকে তারা পেয়েছেন যে হোমিওপ্যাথি 1.1% মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে। যেখানে আশা নামের একটি এনজিও কিছুদিন আগে তথ্য প্রকাশ করেছিল যে 40% মানুষ, বাংলাদেশের 40% মানুষ, তাদের জরিপে প্রকাশ করেছিল 40% মানুষ হোমিওপ্যাথিক সেবা গ্রহণ করে এবং বর্তমান সময়ে এর সংখ্যাটি আরো বৃদ্ধি পাওয়ার কথা। সেখানে আজকে কমিশনের, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্টে এসেছে 1.1% মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করে। প্রশ্ন হচ্ছে, এই স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্ট এবং এই স্বাস্থ্য খাত সংস্কার কমিশনকে সংস্কার কে করবে? তারা তো পদ্ধতিগত উপায়ে এগোয়নি, তারা অত্যন্ত অপদ্ধতিগত উপায় অবলম্বন করেছেন এবং আমার ধারণা তা একটা বড় ধরনের পরিকল্পনার ভিত্তিতে হয়েছে। ভয়ানক ব্যাপার, কয়েকটা ভয়ানক ব্যাপার তো অবশ্যই রয়েছে, কারণ কাউন্সিলের নাম কোথাও না থাকা, পুরো কমিশন থেকে হোমিওপ্যাথিকে বিলুপ্ত করে রাখা এবং সর্বশেষ একই ভুল, যে ব্যক্তি, এবার কমিশনের ঘোষণা, যে ব্যক্তি স্বীকৃত এমবিবিএস বা বিডিএস ডিগ্রি প্রাপ্ত নন, তিনি যদি চিকিৎসা অনুশীলন করেন তবে তা আইনত বেআইনি কার্যক্রম হিসাবে গণ্য করা হবে। এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ব্যতীত কেউ নিজেকে চিকিৎসক পরিচয়ে রোগী দেখতে পারবেন না। বিডিএমসি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কমিশনের এটা হচ্ছে বক্তব্য এবং সুপারিশ। আর কোনো কিছু কি বলার অপেক্ষা রাখে? এবার এই কমিশনের এই রিপোর্টের ভিত্তিতে আমাদের হোমিওপ্যাথদের যে আইনটি রয়েছে, চাইলে সরকার আগামীতে সিদ্ধান্ত নিতে পারেন সে আইন রাখবেন কি রাখবেন। এই ভয়ানক সময়টা, এই কমিশন প্রকাশ পাওয়ার পর হোমিওপ্যাথিক কমিউনিটি যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। পরিচ্ছন্ন, আমি দেখাচ্ছি একটু পরে, এই কমিশন সেই বন্দোবস্ত করে ফেলেছে অলরেডি। এই কমিশন অলরেডি আমাদের বিলুপ্তি পদ্ধতি গ্রহণ করে ফেলেছে। কিভাবে বললাম আমি এই কথাটি? এই কথার পর আপনি যদি এই তাদের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারটিতে একটু মনোযোগী হন, আপনি দেখবেন তারা দাবি করছেন এই তথ্য সমষ্টি সম্মিলিতভাবে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা উন্মোচন করে। বাংলাদেশের স্বাস্থ্য খাত একটি নীতি নির্ধারণগত দুষ্ট চক্রে আবদ্ধ, অর্থাৎ আগে যারা নীতি নির্ধারণ করেছে সেগুলো দুষ্ট চক্রে আবদ্ধ, যেখানে অপর্যাপ্ত বরাদ্দ, নিম্ন অগ্রাধিকার এবং দুর্বল বাস্তবায়ন একে অপরের পুনরাবৃত্তি ঘটিয়ে চলেছে। কথাটিকে আমি অস্বীকার করছি না, কথা সত্য। কিন্তু এই দুষ্ট চক্র থেকে পরিত্রাণ পেতে হলে কি করতে হবে? পেতে হলে অনতিবিলম্বে নিম্নলিখিত 3টি সমন্বিত রূপান্তরমূলক পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য। এবং সেই 3টি সমন্বিত রূপান্তরমূলক পদক্ষেপের একটি হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও অর্থায়ন। যে কথাটি আপনাদের একটু আগে আমি বলছিলাম যে এর ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করা হবে। এই যে সুপারিশগুলো করা হয়েছে, 37টা সুপারিশ করা হয়েছে, যেখানে হোমিওপ্যাথির বিন্দু মাত্র নাম নেই। তো যাই হোক, সামনে পরিকল্পনা প্রণয়ন এবং অর্থায়ন এবং তা বাস্তবায়ন এবং সেই লক্ষ্যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করা, এগুলো তার একটি কথা। এবার পরিকল্পনা কিসের ভিত্তিতে হবে? কমিশনের ভিত্তিতে হবে। কমিশন কি দেখাবে? 1.1% হোমিওপ্যাথ শুধুমাত্র চিকিৎসা
মানে জনগণ হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে। অর্থাৎ বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসা অ্যাকচুয়ালি নাম কাওয়াজে রয়েছে, জনগণ এর থেকে তেমন কোনো সেবা পাচ্ছে না। অর্থাৎ হোমিওপ্যাথি ভ্যালিড কি ভ্যালিড, হোমিওপ্যাথি মানুষকে আরোগ্য করতে পারে বা না পারে, সেই প্রশ্নের চাইতে হোমিওপ্যাথি জাতীয় স্বাস্থ্য খাতে তার অবদানের জায়গাটাতে দেখানো হচ্ছে যে এর আসলে তেমন কোনো অবদান নেই। শুধু এটুকুই নয়, এটুকু শুধু ধরে নিন পরিকল্পনা প্রণয়ন ও অর্থায়ন। তারপর তারা আরো বলছেন, তদুপরি সরকারি হাসপাতালের গুণগত মান উন্নয়ন, সহজলভ্যতা বৃদ্ধি ও জনগণের আস্থা পুনরুদ্ধার করা গেলে বেসরকারি খাতের উপর জনগণের নির্ভরতা হ্রাস পাবে, যা স্বাস্থ্যসেবা গ্রহণে ব্যক্তি পর্যায়ের ব্যয় কমাতে সহায়ক হবে। পরিশেষে কেবল বাজেট বরাদ্দ, এই অংশটি আমি গুরুত্ব দিয়ে আপনাদেরকে শুনতে বলছি, পরিশেষে কেবল বাজেট বরাদ্দ বৃদ্ধি করাই যথেষ্ট নয়, প্রয়োজন হবে আরো দক্ষ কৌশল ভিত্তিক ও চাহিদা সংবেদনশীল অর্থায়ন কাঠামো। আপনার শব্দটা লক্ষ্য করুন, চাহিদা সংবেদনশীল অর্থায়ন কাঠামো। চাহিদা সংবেদনশীল অর্থায়ন কাঠামোর মানে হচ্ছে যে যে যার মাধ্যমে জনগণ সেবা পাচ্ছে, যে সেবার প্রতি জনগণের চাহিদা বেশি, তাকে প্রায়োরিটি দিতে হবে, তাকে গুরুত্ব দিতে হবে, তার জন্য পরিকল্পনা করতে হবে, তাকে কেন্দ্রীভূত রাখতে, কেন্দ্রে নিয়ে আলোচনা করতে হবে, সমস্ত পরিকল্পনা প্রণয়ন করা হবে। আশা করি এই ব্যাপারটি আপনারা ধরতে পারছেন এখন যে কি হচ্ছে। পরিকল্পনা প্রণয়ন, বাজেট বরাদ্দ, সেই বাজেট বরাদ্দ হবে চাহিদা সংবেদনশীল অর্থায়ন কাঠামোর ভিত্তিতে, এবং এবং সেখানে যে স্তম্ভগুলো উল্লেখ করা হয়েছে, সম্পদের কার্যকর বরাদ্দ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ক্রয়। অর্থাৎ এখানে পরিচ্ছন্নভাবে বলা হচ্ছে স্বাস্থ্য খাতের টেকসই ন্যায্য অগ্রগতি নিশ্চিত করতে হলে বাংলাদেশকে একদিকে স্বাস্থ্য খাতে অর্থায়নের পরিমাণ বাড়াতে হবে, অন্যদিকে চালু করতে হবে চাহিদা ভিত্তিক ও ফলাফল নির্ভর বাজেটিং প্রক্রিয়া। আবার লক্ষ্য করুন, চাহিদা ভিত্তিক ও ফলাফল নির্ভর বাজেটিং প্রক্রিয়া। তো আপনার ফলাফল তো 1.1%, জনগণের কাছে আপনার চাহিদা হচ্ছে 1.1%, এবার ফলাফল স্বাভাবিকভাবে ফলাফল সেখানে তার চাইতে আরেকটু কম পার্সেন্টেজ হওয়ার কথা, সব জায়গাতেই যা হয়। আমরা তো 1.1% লোককেই চূড়ান্ত আরোগ্য দিচ্ছি, এরকম রিপোর্ট তো যাওয়ার কথা নয়। সেখানে একটা পার্সেন্টেজ বলবে আমি সামান্য উন্নতি হয়েছে, একটা পার্সেন্টেজ বলে জরিপ করা হয় যদি, হ্যাঁ আমি টুকটাক প্রবলেমের জন্য গিয়েছি, একটা পার্সেন্টেজ বলবে না আমি কোনো উপকার পাইনি। তাহলে সেখানেও আমাদের অংশগ্রহণ, আমাদের সেবা, আমাদের ফলাফল 1%-এরও অনেক কম। এটা কমিশনে দেখানো হচ্ছে। এই পদ্ধতিতে বাজেট বরাদ্দ জনস্বাস্থ্য চাহিদা ও সেবার বাস্তব ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে, ফলে সম্পদের ব্যবহার হবে আরো কৌশলগত, লক্ষ্য ভিত্তিক ও কার্যকর। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে ক্রমান্বয়ে কোণঠাসা করা হচ্ছে, এবং সেখানে 256 পৃষ্ঠা থেকে 273 পৃষ্ঠা পর্যন্ত সেখানে আলোচনা করা হয়েছে বিভিন্ন সুপারিশ। সেই সুপারিশের জায়গাটিতে স্বাভাবিকভাবেই থাকবে না 1.1%, যেখান থেকে আপনার বেনিফিশিয়ারি মানুষ, যেখানে 1.1% মানুষ সেবা পাচ্ছে, সেখানে স্বাভাবিকভাবেই কোথাও হোমিওপ্যাথিকে রাখার প্রয়োজন তারা মনে করবে, খুব স্বাভাবিক ব্যাপার, ভয়ানক ব্যাপার। সেই আমাদের জন্য, আমাদের অস্তিত্বের জন্য ভয়ানক। এছাড়া আমি বাদই দিলাম বিভিন্ন, এটা পড়লে আপনি বুঝতে পারবেন কিভাবে হোমিওপ্যাথিকে নির্মূল। এই ঘটনাটি নতুন। এবার আমি যে কথাটি বলছি, শুরুতে আমি যে কথাটি বলেছিলাম যে এই যে কমিশন প্রদান হোমিওপ্যাথিকে অত্যন্ত কম সেবা দিচ্ছে বলে দেখানো, এই ঘটনাটি এর আগেও পৃথিবীতে ঘটেছে বিভিন্ন দেশে। উল্লেখযোগ্য দেশ ফ্রান্স। সেখানে পৃথিবীর স্বাস্থ্যসেবা, উন্নত স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে ফ্রান্স একটি দেশ। বলা হয় সে
প্রথম যে 3টি দেশ রয়েছে যারা স্বাস্থ্য সেবায় উন্নত স্বাস্থ্য সেবা প্রদান করে, তার মধ্যে ফ্রান্স একটি। এবং সেখানে পরিসংখ্যানে দেখা যেত, এই বাংলাদেশে যেমন আশা এনজিও থেকে পরিসংখ্যানে দেখা যেত, এরকম বিভিন্ন পরিসংখ্যানে 63% থেকে 72%, 73% মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসা নিচ্ছে। এই ব্যাপারটি সুস্পষ্ট ছিল বিভিন্ন পরিসংখ্যানে, গ্রহণযোগ্য নির্ভরযোগ্য পরিসংখ্যান। 2015 সালে একটি রিপোর্ট প্রদান করা হয় যেখানে অ্যাকচুয়ালি উল্লেখ করা হয় যে এই হোমিওপ্যাথি ফ্রান্সের স্বাস্থ্য সেবায় তেমন কোনো ভূমিকা রাখছে না। এভাবে ছোট করে একটা পার্সেন্টেজ দেখানো হয়। 2015 সালে সেই কমিশনের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে হোমিওপ্যাথিতে ইনভার্সমেন্ট প্রয়োগ করা হয়, অর্থাৎ স্বাস্থ্য খাত থেকে বাদ দেওয়া হয় এবং যে স্বাস্থ্য খাতের যে সুবিধা, যে সরকার থেকে যে স্বাস্থ্য খাতের ভর্তুকি এবং ইন্স্যুরেন্স গুলো দেওয়া হতো, সেই সমস্ত সুবিধার থেকে হোমিওপ্যাথিকে বাতিল করে দেওয়া হয় এবং অজনপ্রিয় করে ফেলানোর সমস্ত প্রক্রিয়া গ্রহণ করা হয়। সে সময় যে দেশে বয়রনের মতো একটা বিশাল ওষুধ কোম্পানি, আমাদের ওষুধ কোম্পানি পৃথিবীতে সবচেয়ে বড় ওষুধ কোম্পানির মধ্যে বয়রন একটি এবং অত্যন্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, সমগ্র বিশ্বে তারা এক্সপোর্ট করে, অত্যন্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, শক্তিশালী প্রতিষ্ঠান। তারা গবেষণা কার্যক্রম, বহু গবেষণা কার্যক্রম করে। এই একটা ওষুধ প্রতিষ্ঠান এত বিশাল, বহুবার চেষ্টা করেছে তো এই বিষয়টি নিয়ে সরকারের সাথে বসতে, কিন্তু তারা হুড়া করে ঘোষণা করে এটাকে বন্ধ করে দিয়েছে। হোমিওপ্যাথিক বৈজ্ঞানিক ভিত্তি বইটিতে এই ব্যাপারে বিস্তৃত আলোচনা করেছি, আপনারা সেটা দেখে নিতে পারবেন। এই পরিসংখ্যানগুলো, তার রেফারেন্সগুলো সেখানে রয়েছে। এবং তার চাইতেও বিখ্যাত একটি ঘটনা NHS, ন্যাশনাল হেলথ সার্ভিস ইংল্যান্ডে ঠিক একইভাবে একটা ভুয়া কমিশনের রিপোর্ট, যারা একদম জলজ্যান্ত ভুয়া। এখানে যেরকম প্রথম আলো অনেকগুলো ভুল তারা তুলে ধরেছে, বিশ্লেষণ করেছে, আমি আমার আলোচনাতেও কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম যে কিভাবে পরিকল্পিতভাবে হোমিওপ্যাথিকে এখানে ইনভ্যালিড করে রাখা হয়েছে, উপেক্ষা করা হয়েছে এবং কোনো হিসাবপত্রে কোনো সুস্পষ্টতা রাখা হয়নি। এই ব্যাপারটি NHS রিপোর্টটি থেকে, যে একটা কমিশনের রিপোর্ট থেকে এই সিদ্ধান্তে আসে যে হোমিওপ্যাথি জাতীয় স্বাস্থ্য খাতে তেমন কোনো ভূমিকা রাখছে না। পুরো রিপোর্টটাই ছিল ভুয়া এবং সেই রিপোর্ট যে গবেষণাপত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, সেই গবেষণাপত্র ছিল ভুয়া, একদম পরিচ্ছন্ন ভুয়া। এবং এই ভুয়া কে বলেছে? হোমিওপ্যাথরা বলেছেন না, তা বলেন যারা গবেষণা করেন, তাদের যে রিভিউ থাকে, যে ক্রিটিসিজম থাকে, সেখানে তারা একদম আক্ষরিকভাবে তুলে তুলে ধরে বলেছেন যে তোমার এই গবেষণা, শ্যাগেনের অ্যাটেল গবেষণা 2005 সালে, অত্যন্ত পুরানো একটা গবেষণা, সেই গবেষণার ভিত্তিতে করা হলো। একদম কলম ধরে ধরে বলা হয়েছে ভুলগুলো কি কি দুর্নীতি গবেষণাটিতে করা হয়েছে সেগুলো সব উল্লেখ করে তার ক্রিটিসিজম করা হয়েছে এবং পরিচ্ছন্নভাবে তারাই ঘোষণা করেছে এই গবেষণাটি একটা বাতিল পর্যায়ের গবেষণা। এ নিয়ে অনেক ঘটনা রয়েছে যা আমি হোমিওপ্যাথিক বৈজ্ঞানিক ভিত্তিতে উল্লেখ করেছি। এবার সেই গবেষণাপত্রের ভিত্তিতে একটা রিপোর্ট তৈরি করে এবং সেই রিপোর্টের ভিত্তিতে বলা হয় যে জাতীয় স্বাস্থ্য খাতে হোমিওপ্যাথি কোনো ভূমিকা রাখছে না। এর পিছনে বাজেট বরাদ্দ করা, এর ইন্স্যুরেন্স রাখা এবং ন্যাশনাল ট্রিটমেন্ট সিস্টেমের অন্তর্ভুক্ত জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় একে অন্তর্ভুক্ত রাখা আমাদের ক্ষতি, লস, যদিও খুব সামান্য বাজেট হোমিওপ্যাথি। আমার বইতে একদম অঙ্ক, রেফারেন্স, তথ্য, পুরো ঘটনা, সমস্ত কিছু প্রামাণ্য তথ্য সহকারে বিশদভাবে ডিসকাস করা হয়েছে। আপনারা যারা আগ্রহী তারা সেখান থেকে দেখে নেবেন। স্বাভাবিকভাবে এখানে আমরা অন্য প্রসঙ্গে কথা বলছি, কাজে এর বিশদে যাওয়ার দরকার পড়ে না। আপনি তারপর কি হয়েছে? তারপর যেহেতু স্বাস্থ্য খাতে এর ভূমিকা নেই, কাজে সেই কমিশনের রিপোর্ট অনুযায়ী হোমিওপ্যাথিকে স্বাস্থ্য খাত থেকে বাতিল করা হয় এবং এমন পদ্ধতিতে করা হলো
যে এ নিয়ে প্রতিবার কোর্টে পেশ করা হলো। জজ বলল যে হোমিওপ্যাথির পক্ষ থেকে যে দাবি দেওয়াগুলো করা হচ্ছে আমরা কোর্টে এগুলো বিচার করা বা বিশ্লেষণ করতে অক্ষম, কাজে এগুলো আমরা গ্রহণ করছি না। অর্থাৎ কোর্ট আমাদের হোমিওপ্যাথিতে যে গবেষণাপত্র, যে বিচার বিশ্লেষণ, যে সংখ্যাগুলো দিয়েছিল ওই কমিশন এবং ওই গবেষণাপত্র, এই সমস্ত কিছুর ভিত্তিতে এবং জাতীয় স্বাস্থ্য খাতে ইংল্যান্ডে কতটুকু সহযোগিতা হচ্ছিল হোমিওপ্যাথির যে হিসাবটা দিয়েছিল কোর্ট তা গ্রহণই করেনি। কারণটা হচ্ছে তারা এগুলো হিসাব নিকাশ করতে পারবে না। অর্থাৎ যে কোনো ভাবে হোমিওপ্যাথিকে থামাতে হবে, এই ছিল ব্যাপার। আমি দুটো দেশের ঘটনা বললাম, আরো দেশেও এই ধরনের ঘটনাই ঘটেছে কম বেশি। একদম সুস্পষ্ট ভাবে কমিশনের রিপোর্ট হোমিওপ্যাথিকে ছোট করা, তারপর তাকে বাতিল করা সমস্ত ক্ষেত্র থেকে, একদম সুস্পষ্ট ভাবে এই ঘটনা এই দুটি দেশে ঘটেছে একদম, এবং এর কাছাকাছি বহু দেশে ঘটেছে। ব্যাপারটা হুবহু এরকম নয়। বাংলাদেশে আমি এ পর্যন্ত এই কমিশনের রিপোর্ট যা দেখতে পেলাম সে অনুযায়ী আমাদের এই ঠিক একই পদ্ধতির মধ্য দিয়ে নেওয়া হচ্ছে। কমিশন সদস্য গ্রহণ করা হলো শুধুমাত্র অ্যালোপ্যাথিক চিকিৎসকদের দিয়ে, তারপর তাদের কনভেনশনাল ট্রিটমেন্টের জায়গা থেকে এবার তাদের বিবেচনা অনুযায়ী আমাদের কাউন্সিলের নামকে বিলুপ্ত করে দেওয়া হলো। আমাদের নিয়ন্ত্রণ সংস্থার যে কাউন্সিলগুলোর নাম রয়েছে সেগুলোকে সেখানে হোমিওপ্যাথিকে রাখা হলো না। ইভেন যেখানে ঘোষণা করা হচ্ছে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা কাউন্সিল কোনটা রয়েছে, শুধু একটা রয়েছে, তাকে আরো শক্তিশালী করা দরকার। কোনটা? বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। ওই একটা কনভেনশনাল চিকিৎসা যে কাউন্সিল, ওই একটা কাউন্সিল নাকি শুধুমাত্র আছে, হোমিওপ্যাথিক কাউন্সিলের কোনো অস্তিত্ব নেই। এটা ভুল হলেও এই পুরো কমিশনের রিপোর্ট এটা যদি ভুলক্রমে গিয়ে থাকে তাহলে এই পুরো কমিশনকে বাতিল করা উচিত। এটা গ্রহণযোগ্য, একটা জাতীয় দলিলের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য ভুল নয়। ওকে। এবং এছাড়া আর কোথাও হোমিওপ্যাথির কোনো অংশীদারিত্বের কোনো আলামত, কোনো তথ্য, কোনো রেফারেন্স, কোনো পরিসংখ্যান কিচ্ছু নেই। অর্থাৎ এমন ভাবে তুলে ধরা হয়েছে যে কেউ হোমিওপ্যাথি বাংলাদেশে অনিয়ন্ত্রিত ভাবে করে, তাদের সেবার পরিমাণ হচ্ছে 1.1%। পুরো কমিশনের এই প্রতিবেদনে শুধু এই কথাটুকুই এসেছে, তারা দয়া করে আমাদেরকে ভবিষ্যৎ স্বাস্থ্য কমিশন গঠন করলে আমাদের হোমিওপ্যাথদের প্রতিনিধি রাখতে হয়, সেটা রাখবেন তা নয়। তাদের মধ্যে থেকে প্রতিনিধি রাখতে হবে, তাদের যে তালিকা রয়েছে সেই তালিকার উল্লেখ শুধুমাত্র করেছে। আমাদের রাখবেন তারও কোনো নিশ্চয়তা। এইটুকু। পুরো কমিশন কয়েকবার দেখার পর আদ্যপান্ত কয়েকবার, আমি নই শুধু, হোমিও ডাইজেস্টের পরিচালক কাজী আব্দুল্লাহ মাহফুজ, তার মাধ্যমে চেক করা হয়েছে, আরো আনুষঙ্গিক আরো বিভিন্ন ভাবে বিভিন্ন জনের মাধ্যমে আমরা দেখলাম পুরো কমিশনের রিপোর্ট। একটা দেশ দুটো বিশেষ সময়ে বাংলাদেশে কমিশন গঠন করা হতো, বিশেষ কমিশন। একটা হচ্ছে ৭১-এর পরে দেশ যখন স্বাধীন হলো, নতুন দেশ, তখন কমিশন গঠন করে আমাদের নীতি নির্ধারণ করতে হবে স্বাভাবিক। তারপর কোন নীতি নির্ধারণের জন্য কমিশন, সরকার সিদ্ধান্ত নিলে করতেই পারে, এখনো কেউ করেনি। এবার কমিশন গঠিত হলো, আবার একটি নতুন পরিস্থিতি, নতুন পটভূমি এবং নতুন একটি দেশের পরিস্থিতি, নতুন একটি দেশ, ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট সরকারের পতন। এবার জনগণ স্বাভাবিকভাবে সরকারের মধ্যে চাইবে, প্রত্যেকটি গোষ্ঠী, প্রত্যেকটি শ্রেণী চাইবে বৈষম্যহীন ভাবে অংশগ্রহণ, দেশের গঠন প্রক্রিয়া, দেশের বিভিন্ন রকম খাত সমস্ত, এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ খাত হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। স্বাভাবিকভাবে এতে প্রতিফলিত হবে সমাজের সমস্ত শ্রেণী, সমস্ত গোষ্ঠীর মানুষ, এবং সঠিক তথ্য সহকারে হবে। এ ব্যাপারে কোনো আলসেমি, এবং এই যে প্রথম আলোতে যে তথ্যটি বেড়েছে
এই কমিশন সম্বন্ধে। সেখানে বলা হয়েছে যে অ্যাকচুয়ালি 2022 সালের কিছু স্যাম্পলিং, কিছু তথ্যের ভিত্তিতে পুরো কাজটা করা হয়েছে। 2022 সালের পরে অনেক তথ্যই আসলে তারা বিবেচনা করেও দেখেন, শুধু কপি পেস্ট, একদম আক্ষরিক ভাবে এটা লেখা হয়েছে, বহু জায়গায় সেভ কপি পেস্ট করা হয়েছে। এই হচ্ছে কমিশনের রিপোর্টের অবস্থা, ভয়ানক দুর্দশাগ্রস্ত অবস্থা। এটা জাতীয় দলিল হিসেবে আমাদের কাছে একটা লজ্জার ব্যাপার। এই ধরনের একটা কমিশনের রিপোর্ট জাস্ট কপি পেস্ট যেখানে করা হয়, সেটাকে আপনি কি বলবেন? 2022 সালের পরে আমাদের আইন পাস হয়েছে, আমরা ডাক্তার লিখতে পারবো, এই আইন পাস হয়েছে। সম্ভবত তারা সেটা দেখারও প্রয়োজন মনে করেনি, অথবা ইচ্ছাকৃত ভাবে দেখে। সুতরাং যেটাই ঘটে থাকুক, তাকে তো আপনি বৈষম্যহীনতা বলতে পারেন না। এটাও বলতে পারেন না যে এখানে প্রত্যেকটা জনগোষ্ঠীর সত্যিকারের তথ্যের ভিত্তিতে অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে, কোনোভাবে এটা বলতে পারেন না। তবে আমি মনে করি শুধু এইটুকুই নয়, এখানে চক্রান্ত চলছে এবং ইচ্ছাকৃত ভাবে হোমিওপ্যাথিকে বিলুপ্তি করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কারণ ঠিক এই ঘটনাটি ইতোপূর্বে বহু দেশ ঘটিয়েছে, যার মধ্যে আমি বলছি, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন এবং আমার বইতে রেফারেন্স আছে, ফ্রান্স এবং ইংল্যান্ড, এনএইচএস, খোঁজ নিয়ে দেখতে পারেন, সমস্ত তথ্য সেখানে আপনারা পেয়ে যাবেন। কাজেই কেউ যদি এই হোমিওপ্যাথিক কমিউনিটি যদি এই কমিশনের রিপোর্ট মেনে নেন, তাহলে ভবিষ্যতে ডাক্তার লেখা না লেখা পরের কথা, আপনারা উপযুক্ত থাকবেন, অপারেশন আসতে থাকবে। বহু জায়গায় বহুভাবে এই কাজটি করা হয়, বিভিন্ন ভাবে হোমিওপ্যাথিকে থামানোর চেষ্টা করা হয়। কাজেই আরো অনেক ধরনের ষড়যন্ত্র আমার বইটিতে আমি উল্লেখ করেছি, সেখান থেকে দেখে। তবে এটা একটা কমন ফর্ম যে ফর্মে এই ঘটনাটি, এই ষড়যন্ত্রটি বার করছে। তো যাই হোক, আমি আর কথা বৃদ্ধি করব না, শুধু একটি কথা, বিশেষ কথা আমি বলবো। আজকে যখন আমরা পোস্ট করলাম যে এই প্রসঙ্গে আমরা একটা লাইভ করতে যাচ্ছি এবং আলোচনা করতে যাচ্ছি, সেখানে একজন ভদ্রলোক একটা কমেন্ট করেন। কমেন্টটা আমার কাছে চিন্তার বিষয় মনে হয়েছে এবং আমি সেটাকে একটু করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কথাগুলো আপনি বলতেছেন ঠিকই স্যার, কিন্তু সরকারি চেয়ারে বসে দায়িত্বপ্রাপ্ত হয়ে বেতন নিচ্ছে, কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি কিংবা ক্ষোভ প্রকাশ করেননি। বিশেষ দ্রষ্টব্য, আমি এখন পর্যন্ত কোনো বিবৃতি বা ক্ষোভ প্রকাশ দায়িত্বপ্রাপ্ত জায়গা থেকে পাইনি বলে বলছি। এটা ব্র্যাকেটে লিখছেন উনি, বিশেষ দ্রষ্টব্য দিয়ে, এবং তারপরে আবার লিখেছেন হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল হোমিও বান্ধব হইতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আর তা না হলে এরকম রিপোর্ট আজীবন থাকবে। আজীবন থাকবে না, এই রিপোর্ট যদি থাকে কিছুদিন পরে আমরাই থাকবো না। আজীবন কিভাবে থাকবে? ভয়ানক কথা। এবং আপনার বক্তব্য আমাদের একটু চিন্তা করার বিষয়। আমি বাংলাদেশ এই নতুন পরিস্থিতিতে, বাংলাদেশে একটি হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল রয়েছে। আমি আমাদের সেই হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় রেজিস্ট্রার বরাবর একটা মেসেজ পৌঁছে চাই। আমি একজন সাধারণ হোমিওপ্যাথ, আমার অনুভূতি থেকে এবং আমার অধিকার থেকে আমি যে কথাটি আপনাদেরকে বলবো, ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ছিল, সেখানে যারা ছিল অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে তারা স্বার্থান্বেষী ছিল, অদক্ষ ছিল, এক প্রকারের বলা যায় অজ্ঞ ছিল, এবং দায়িত্ব জ্ঞানহীন ছিল। এটা আমার কাছ থেকে নয়, আপনি যেখানেই জরিপ করবেন, যেখানেই জানতে চাইবেন, অথবা আপনারা এতদিনে কাগজপত্রগুলো দেখছেন, বিভিন্ন জায়গার পরিস্থিতি দেখছেন, আশা করি এতক্ষণে আপনাদের কাছে এটা সুস্পষ্ট। এটা একটা দলীয় আখড়া ছাড়া আমি আর কিছু বলতাম না। আপনারা আজকে সচিব পর্যায় থেকে নিয়োজিত হওয়ায় আমরা হোমিওপ্যাথরা খুশি।
কারণ আমরা এখন জানি যে আপনারা অদক্ষ নন, চিন্তাশীল, বুদ্ধি বিবেচনাহীন নন, আপনারা অজ্ঞ নন। যে করে থাকুন না কেন, আপনাদের যে বুদ্ধিমত্তা আছে এটা পরীক্ষিত বুদ্ধিমত্তা, এবং আপনারা বিবেচনা বোধ আপনাদের মধ্যে রয়েছে, আপনারা বিবেচনা করতে জানেন, আমি বিশ্বাস করি। এবং আন্তর্জাতিক হোমিওপ্যাথিক বিজ্ঞান সম্মেলনে আপনাদের বক্তব্য তার প্রতিফলিত হয়েছে, আপনাদের আন্তরিকতাও প্রতিফলিত হয়েছে। আমি আশা করব এই আপনারা স্বার্থান্বেষী, আমি বিশ্বাস করি এটা আমাদের একটা আশার আলো, আশার আলো। আমি প্রার্থনা করব, আমি আপনাদের কাছে দাবি করব যে আপনারা এবার দায়িত্ব জ্ঞানহীন হবেন না। আপনারা আমাদের একটা কমিউনিটির জন্য রেসপন্সিবল। আপনারা আমাদের উন্নতি এবং অবনতির জন্য দায়িত্বশীল একটি ভূমিকা পালন করবেন। আপনাদের অনেক পদক্ষেপ আমাদেরকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পারে। আমি ভালো অবস্থান বলতে আমরা যা প্রাপ্য নই তা আমাদের দিতে বলছি। যদি হোমিওপ্যাথি মানুষের কল্যাণ সাধন করে, যদি আরোগ্য করে, যদি জাতীয় স্বাস্থ্য খাতে আমাদের ভূমিকা থাকে, তার একটা সঠিক বিচার বিশ্লেষণ আপনি আমাদের পদ্ধতি দিন, আমাদের রাস্তা দেখান, আমাদের রিপোর্টগুলো গ্রহণ করুন। এটা আমাদের জাতীয় স্বার্থেই তো করতে হবে, শুধু হোমিওপ্যাথির স্বার্থে তাও তো নয়, শুধুমাত্র আমাদের শিক্ষা কাউন্সিলের স্বার্থে তাও নয়, সত্যতার স্বার্থে, আমাদের সার্বিক উন্নতির স্বার্থেই তো এটা করা উচিত। আমি 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 দাবি করব যে সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে স্বাস্থ্য খাতে আমাদের অবস্থানটা কিভাবে স্বচ্ছ হবে তার দিক নির্দেশনা দিন। সঠিক তথ্যের ভিত্তিতে এই কমিশন গ্রহণযোগ্য কোনো কমিশন নয়, এই কমিশনের রিপোর্ট একদমই গ্রহণযোগ্য নয়। পক্ষে আমি বলছি একটা গ্রহণযোগ্য কোনো আমরা মেনে নিতে পারি না। অ্যাকচুয়ালি আমি চাই হোমিওপ্যাথিক কমিউনিটি বিভিন্ন দিক থেকে এই কথাগুলো বলবেন, বলা উচিত। আজকে আমি যে তথ্যপাত্রগুলো এখানে উপস্থাপন করলাম, কিন্তু আপনাদের কাছে দাবি আপনাদের সুস্পষ্ট বুদ্ধিমত্তা, চিন্তাশীলতা, যে দক্ষতা এবং যে জ্ঞান রয়েছে তার ভিত্তিতে আমাদেরকে বৈষম্যের মধ্যে ফেলবেন না। আপনাদের হাতে অনেকটাই এই দায়িত্ব যে আমাদের এই সামনের দুর্যোগ এবং ষড়যন্ত্র থেকে উত্তরণ করা। তো আপনাদের কাছে মেসেজ, আমার মেসেজ, আমাদের যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা করব। আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের সমৃদ্ধি কামনা করি। যে ধরনের সহযোগিতা আপনার প্রয়োজন আমরা আমাদের নিজ শ্রমে কোনো ধরনের অর্থের প্রত্যাশা না করে, আপনাদের কোনো বাজেট প্রত্যাশা না করে, যতটুকু সম্ভব আমাদের সীমিত সামর্থ্যে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু আমরা চাই স্বচ্ছ তথ্যপাতের ভিত্তিতে সঠিক রিপোর্ট, সঠিক কমিশনের রিপোর্ট এবং তার ভিত্তিতে জাতীয় স্বাস্থ্য খাতে আমাদের অংশগ্রহণ নিশ্চিত করা, বৈষম্যহীন সুষম অবস্থান নিশ্চিত করা। এটা আপনাদের প্রতি আমার মেসেজ। অনুগ্রহ করে আমাদের এই মেসেজ আপনি বিবেচনা করবেন। তো এবং সাধারণ জনগণ সহ আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটি, সম্পূর্ণ কমিউনিটিকে আমি আহ্বান করছি, এই ব্যাপারে সোচ্চার হওয়াটা আমাদের অস্তিত্বের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটাকে অবহেলা করবেন না। এরকম অবহেলা করতে 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 ফ্রান্সে যেখানে 73% মানুষ হোমিওপ্যাথি নিত, আপনি গিয়ে একটু দেখুন না, নেটে সার্চ দিয়ে দেখুন, স্রেফ নেটে সার্চ দিয়ে দেখুন কি পরিমাণ তথ্য রয়েছে। যেখানে এনএসএইচে আমাদের কয়েকটা হসপিটাল পর্যন্ত ছিল অন্তর্ভুক্ত, আর সবকিছুকে বাতিল করা হয়েছে। এনএসএইচের ফান্ডিং বন্ধ করার সাথে সাথে হসপিটালগুলোতে কোনো ফান্ডিং হচ্ছিল না হোমিওপ্যাথি, কাজেই সমস্ত হসপিটাল বন্ধ। যখন হসপিটাল বন্ধ তখন শিক্ষা ব্যবস্থা থুবড়ে পড়ে, সেখানে কেউ আর হোমিওপ্যাথিক কলেজগুলোতে ভর্তি হচ্ছিল না, কারণ সেখানে কোনো ভবিষ্যৎ নেই। রাষ্ট্র থেকে ফান্ডিং বন্ধ করে দিয়েছে, স্বাস্থ্য খাত থেকে এটাকে বের করে দেওয়া হয়েছে, ফলে অটোমেটিক্যালি সেখানে হোমিওপ্যাথিক ধ্বংসের দুর্দান্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ঠিক একই ঘটনায় আমাদের দেশে অদূর ভবিষ্যতে ঘটতে যাচ্ছে। এখানে যারা হোমিওপ্যাথি নিয়ে যারা উপকৃত হয়েছে সেই সাধারণ জনগণ এবং আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটিকে নিজেদের অস্তিত্বের জন্যই আমি
সোচ্চার হয়ে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। এই ক্ষেত্রটিতে সবাই চুপচাপ বসে থাকবেন না। এই হচ্ছে আমার বক্তব্য। আমি আর দীর্ঘায়িত করবো না আমার লাইফটিকে। তো আগামীতে একটা ভালো দিনের প্রত্যাশা রেখে এবং এই পরিবর্তনের প্রত্যাশা রেখে আমি আমার আজকের বক্তব্য অত্যন্ত বিমর্ষমন নিয়েই সমাপ্ত করছি। আমি আশা করব প্রতিটি জায়গা থেকে এরপর সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করা হবে। ধন্যবাদ সবাইকে। এই ধরনের পরিস্থিতি নিয়ে আমাদের লাইভে না আসতে হয় সেই প্রত্যাশাই করি, এবং আমরা একটি উজ্জ্বল সম্ভাবনাময় হোমিওপ্যাথি বাংলাদেশে চাই, বৈষম্যহীন হোমিওপ্যাথি বাংলাদেশে চাই। আমাদের প্রতি যেন কোনো বৈষম্য না হয় সেই প্রত্যাশা রেখে আমি আজকে আমার লাইভ ভিডিওটি এখানে সমাপ্ত করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীতে আবার হয়তো ভালো কোনো কিছু নিয়ে হয়তো আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।